হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমরা পড়ব নাটোরের কথা। লিখেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। আজ সকালে মনে পড়ল একটি গল্প, সেই প্রথম স্বদেশী যুগের সময়কার। কি করে আমরা বাংলা ভাষার প্রচলন করলুম। ভূমিকম্পের বছর সেটা। প্রভিন্সিয়াল কনফারেন্স হবে নাটোরে। নাটোরের মহারাজ জগদীন্দ্রনাথ ছিলেন রিসেপশন কমিটির প্রেসিডেন্ট। আমরা তাকে শুধু নাটোর বলেই সম্ভাষণ করতুম। নাটোর নেমন্তন্ন করলেন আমাদের বাড়ির সবাইকে। ঠিক আছে, তাহলে নাটোরের মহারাজাকে তারা নাটোর বলে সম্ভাষণ করতেন। নাটোর তাদেরকে সবাইকে নেমন্তন্ন করলেন, নাটোরের মহারাজা। আমাদের বাড়ির সঙ্গে তার ছিল বিশেষ ঘনিষ্ঠতা, আমাদের কাউকেই ছাড়বেন না। দীপুদা, আমরা বাড়ির অন্য সব ছেলেরা সবাই তৈরি হলুম। রবি কাকা তো ছিলেনই, আরও অনেক নেতারা, ন্যাশনাল কংগ্রেসের চাঁইরাও গিয়েছিলেন। পিসেমশাই, জানকীনাথ ঘোষাল, ডব্লিউ.সি. ব্যানার্জি, মেজ জ্যাঠামশাই, লালমোহন ঘোষ, প্রকাণ্ড বক্তা তিনি, বড় ভালো লোক ছিলেন, আর কি সুন্দর বলতে পারতেন। কিন্তু ঝোঁক ওই ইংরেজিতে। সুরেন্দ্র বাড়ুজ্যে, আরও অনেকে ছিলেন, সবার নাম কি মনে আছে এখন? ঠিক আছে, তাহলে অনেকেই তারা গিয়েছিলেন কোথায়? নাটোরে। তৈরি তো হলুম সবাই যাবার জন্য। ভাবছি যাওয়া আসা হাঙ্গামা বড়। নাটোর বললেন, কিছু ভাবতে হবে না দাদা, ব্যবস্থা হয়ে গেল। এখান থেকে স্পেশাল ট্রেন ছাড়বে আমাদের জন্য। রওনা হলুম সবাই মিলে, হৈ হৈ করতে করতে। চোগা চাপকান পরেই তৈরি হলুম। তখন বাইরে ধুতি পরে চলাফেরার অভ্যাস হয়নি, তাহলে তারা চোগা চাপকান পরল। ধুতি পাঞ্জাবি সঙ্গে নিয়েছি, নাটোরে পৌঁছেই এসব খুলে ধুতি পরব। আমরা যুবকরা ছিলুম একদল, মহা ফুর্তিতে ট্রেনে চড়েছি। নাটোরের ব্যবস্থা, রাস্তায় খাওয়া দাওয়ার কি আয়োজন, কিচ্ছুটি ভাবতে হচ্ছে না। স্টেশনে স্টেশনে খোঁজ খবর নেওয়া, তদারক করা, কিছুই বাদ যাচ্ছে না। মহা আরামে যাচ্ছি। সারা ঘাট তো পৌঁছানো গেল, সেখানেও নাটোরের চমৎকার ব্যবস্থা। কিছু ভাববারও নেই, কিছু করবারও নেই, সোজা স্টিমারে উঠে যাও, সঙ্গে মোটঘাট বিছানা কম্বল। নাটোর বললেন, কিচ্ছু ভেবো না, সব ঠিক আছে। আমি বললুম, আরে ভাববো না তো কি, ওতে যে ধুতি পাঞ্জাবি সব কিছুই আছে। নাটোর বললেন, আমাদের লোকজন আছে, তারা সব ব্যবস্থা করবে। দেখি নাটোরের লোকজনেরা বিছানা বাক্স মোটঘাট সব তুলেছে, আর আমার কথা শুনে মিটিমিটি হাসছে। যাক, কিছুই যখন করবার নেই, সোজা ঝাড়া হাত পায়ে স্টিমারে নির্ভাবনায় উঠে গেল। তাহলে এখানে লেখকরা কোথায় যাচ্ছেন? নাটোরে কনফারেন্স করতে। ঠিক আছে, তাদের সঙ্গে অনেকেই চলেছেন। নাটোরের মহারাজা তদারক করছেন, তিনি তাদের জন্য স্পেশাল ট্রেন বুক করেছেন এবং তাদের মোটঘাট সব নাটোরের মহারাজার লোকজন বয়ে নিয়ে চলেছে। নির্ভাবনায় তারা যাচ্ছেন। পদ্মা দেখে মহা খুশি আমরা, ফুর্তি আর ধরে না। খাবার সময় হলো, ডেকের উপর টেবিল চেয়ার সাজিয়ে খাবার জায়গা করা হলো। ঠিক আছে, খাবার সময় জাহাজে তারা যাচ্ছিলেন। ঠিক আছে, ট্রেনে করে যাচ্ছিলেন, তারপরে নদীপথ তারা জাহাজে যাচ্ছিলেন। জাহাজের ডেকে টেবিল চেয়ার সাজিয়ে খাওয়া দাওয়ার জায়গা হলো। খেতে বসেছি সবাই একটা লম্বা টেবিলে। টেবিলের একদিকে হোমরা চোমরা চায়রা, আর একদিকে আমরা ছোকরারা। দীপুদা আমার পাশে। খাওয়া শুরু হলো। বয়রা খাবার নিয়ে আগে যাচ্ছে ওই পাশে, চাইদের দিকে। ওদের দিয়ে তবে তো আমাদের দিকে ঘুরে আসবে। মাঝখানে বসেছিলেন একটি চাই, চাই মানে একটি হোমরা চোমরা ব্যক্তি। ঠিক আছে, তার কাছে এলে খাবার ডিশ প্রায় শেষ হয়ে যায়। কাটলেট এলো তো সেই চাই 6-7খানা একেবারে তুলে নিলেন। আমাদের দিকে যখন আসে তখন আর বিশেষ কিছু বাকি থাকে না, কিছু বলতেও পারি নে। পুডিং এলো, দীপুদা বললেন, অবন
পুডিং এসেছে, খাওয়া যাবে বেশ করে। ঠিক আছে, তাহলে মাঝখানে যারা হোমরা চোমরা ব্যক্তি আছে তারা বসেছে, তারাই সব খেয়ে নিচ্ছে, এদেরকে আর কিছু দিচ্ছে না। তাহলে পুডিং এলে দীপুদা বললেন যে পুডিং খাবে, দীপুদা ছিলেন খাইয়ে, আমিও ছিলুম খাইয়ে। পুডিং হাতে বয় টেবিলে এক পাশ থেকে ঘুরে ঘুরে যেই সেই চাঁইদের কাছে গেছে, দেখি তিনি অর্ধেকের বেশি নিজের প্লেটে তুলে নিলেন। ও মা! দীপুদা আর আমি মুখ চাওয়াচাওয়ি করতে লাগলুম। দীপুদা বললেন, হলো আমাদের আজ পুডিং খাওয়া। তাহলে অর্ধেকের বেশি একজনই নিয়ে নিচ্ছেন, 6-7টা কাটলেট তিনি খেয়ে নিচ্ছেন। তিনিই সব খেয়ে নিচ্ছেন, তাই এরা কিছু খেতে পাচ্ছেন না। সত্যি বাপু, অমন জাইগেন্টিক খাওয়া উম আমরা কেউ কখনো দেখিনি। মানে দানবের মতো খাওয়া দাওয়া, মানে আহ, যারা অনেক বেশি খায় আর কি, অনেক বেশি খাওয়া দাওয়া বোঝাতে জাইগেন্টিক শব্দ ব্যবহার করা হয়েছে। ওই রকম খেয়ে খেয়েই শরীরখানা ঠিক রেখেছিলেন ভদ্রলোক। বেশ শরীরটা ছিল তার বলতেই হবে। দীপুদা শেষটায় বইকে টিপে দিলেন, খাবারটা আগে যেন আমাদের দিকেই আনে। তারপর থেকে দেখতুম দুটো করে ডিশে খাবার আসতো, একটা বই ওদিকে খাবার দিতে থাকতো, আর একটা এদিকে। চোখে দেখে না খেতে পাওয়ার জন্য আর আফসোস করতে হয়নি আমাদের। নাটোর তো পৌঁছানো গেল। এলাহি ব্যাপার সব। কি সুন্দর সাজিয়েছেন বাড়ি বৈঠকখানা, ঝাড় লণ্ঠন, তাকিয়া, ভালো ভালো দামি ফুলদানি, কার্পেট, সেসবের তুলনা নেই। যেন ইন্দ্রপুরী। কি আন্তরিক আর আদর যত্ন, কি সমারোহ, কি তার ব্যবস্থা, কি তার সব ব্যবস্থা, একেই বলে রাজ সমাদর। কিছুদিন তৈরি হাতের সব কিছু তৈরি হাতের কাছে, ঠিক আছে। তাহলে রাজ সমাদরে তারা ছিলেন নাটোরে। স্বয়ং রাজা তাদের সমাদর করছিলেন। চাকর বাকরকে সব শিখিয়ে পড়িয়ে ঠিক করে রাখা হয়েছিল। না চাইতেই সব জিনিস কাছে এনে দেয়। ধুতি চাদরও দেখি আমাদের জন্য পাট করা সব তৈরি। বাক্স আর খুলতেই হলো না। তখন বুঝলুম মোটঘাটের জন্য আমাদের ব্যগ্রতা দেখে ওইখানকার লোকগুলো কেন হেসেছিল। নাটোর বললেন, কোথায় স্নান করবে অবন্ধা, পুকুরে? আমি বললুম, না দাদা, সাঁতার টাতার জানি নে, শেষটায় ডুবে মরবো। তার উপর যে ঠান্ডা জল, আমি ঘরেই চান করব। চান টান সেরে ধুতি পাঞ্জাবি পরে বেশ ঘোরাঘুরি করতে লাগলুম। আমরা ছোকরার দল, আমাদের তেমন কোনো কাজকর্ম ছিল না। রবি কাকাদের কথা আলাদা, খাওয়া দাওয়া ধুমধাম, গল্পগুজব। রবি কাকা ছিলেন, গান বাজনাও জমতো খুব। নাটোরেও ছিলেন গান বাজনাও বিশেষ উৎসাহে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর এবং নাটোরের মহারাজা দুজনেই গান বাজনাতে খুব উৎসাহী ছিলেন। তিনিই ছিলেন রিসেপশন কমিটির প্রেসিডেন্ট। কাজেই তিনি সব ক্যাম্পে ঘুরে ঘুরে খবরাখবর করতেন। মজার কিছু ঘটনা থাকলে আমাদের ক্যাম্পে এসে খবরটাও দিয়ে যেতেন। খুব জমেছিল আমাদের। রাজ সুখে আছি। ভোরবেলা বিছানায় শুয়ে তখনও চোখ খুলিনি, চাকর এসে হাতে গড়গড়ার নল গুঁজে দিলে। কে কখন তামাক খায়, কে দুপুরে এক বোতল সোডা, কে বিকেলে একটু ডাবের জল, সব কিছু নিখুঁতভাবে জেনে নিয়েছিল। কোথাও বিন্দুমাত্র ত্রুটি হবার জো নেই। খাওয়া দাওয়ার তো কথাই নেই। ভিতর থেকে রানীমা নিজের হাতে পিঠে পায়েস করে পাঠাচ্ছেন। তার উপর নাটোরের ব্যবস্থায় মাছ মাংস ডিম কিছুই বাদ যায়নি। হালুইকর বসে গেছে বাড়িতেই, নানা রকমের মিষ্টি করে দিচ্ছে এবেলা ওবেলা। আমি ঘুরে ঘুরে নাটোরের গ্রাম দেখতে লাগলুম। কোথায় কি পুরনো বাড়ি ঘর মন্দির, সঙ্গে সঙ্গে স্কেচ করে যাচ্ছি। অনেক স্কেচ করেছি সেবারে, এখনো সেগুলি আমার কাছে আছে। চাঁইদেরও অনেক স্কেচ করেছি, এখন সেগুলি দেখতে বেশ মজা লাগবে। নাটোরেরও খুব আগ্রহ, সঙ্গে করে নিয়ে গেলেন একেবারে অন্দরমহলে রানী ভবানীর ঘরে। সেখানে বেশ সুন্দর সুন্দর ইটের উপর নানা কাজ করা। ওর রাজত্বে যেখানে যা দেখবার জিনিস ঘুরে ঘুরে দেখতে লাগলেন। আর আমি স্কেচ করে নিচ্ছি। নাটোরেও তো নাটোরও তো খুব খুশি, প্রায় এটা ওটা স্কেচ করে দেবার জন্য ফরমাশ করতে লাগলেন। তাছাড়া আরও কত রকমের খেয়াল,
শুধু আমি নয়, দলের যে যা খেয়াল করেছে নাটোর তৎক্ষণাৎ তা পূরণ করেছেন। ফুর্তির চোটে আমার সব অদ্ভুত খেয়াল মাথায় আসতো। একদিন খেতে খেতে বললুম, কি সন্দেশ খাওয়াচ্ছেন নাটোর? টেবিলে আনতে আনতে ঠান্ডা হয়ে যাচ্ছে। গরম গরম সন্দেশ খাওয়ান দেখি। বেশ, গরম গরম চায়ের সঙ্গে গরম গরম সন্দেশ খাওয়া যাবে। শুনে টেবিল শুদ্ধ সবার হো হো করে হাসি। তক্ষুনি হুকুম হলো, খাবার ঘরের দরজার সামনে হালুই করে বসে গেলেন। গরম গরম সন্দেশ তৈরি করে দেবে ঠিক খাওয়ার সময়। মানে এইভাবে তাদেরকে যত্নআত্তি করছিলেন। রাউন্ড টেবিল কনফারেন্স বসলো। গোল হয়ে সবাই বসেছি। মেজ জ্যাঠামশাই প্রিসাইড করবেন। পিসেমশাই জানকীনাথ ঘোষাল রিপোর্ট লিখছিল আর কলম ঝাড়ছেন। রিপোর্ট লিখছেন আর কলম ঝাড়ছেন। তার পাশে বসেছিলেন নাটোরের ছোট তরফের রাজা। মাথায় জরির তাজ, ঢাকায় মসলিনের চাপকান পরে। পিসেমশাই কালি ছিটিয়ে ছিটিয়ে তার সেই সাজ কালো বুটিদার করে দিলেন। আগে থেকেই ঠিক ছিল, রবি কাকা প্রস্তাব করলেন প্রভিন্সিয়াল কনফারেন্স বাংলা ভাষায় হবে। আমরা ছোকরারা সবাই রবি কাকার দলে। আমরা বললুম, নিশ্চয় প্রভিন্সিয়াল কনফারেন্স বাংলা ভাষায় প্রভিন্সিয়াল কনফারেন্সে বাংলা ভাষার স্থান হওয়া চাই। রবি কাকাকে বললুম, ছেড়ো না, আমরা শেষ পর্যন্ত লড়বো এর জন্য। সেই নিয়ে আমাদের বাতলো চায়দের সঙ্গে। চায়রা কি বলছিলেন যে তারা ইংরেজিতে বলবেন, ঠিক আছে। আর রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলছেন যে না, এই কনফারেন্সটি কিসে হবে? বাংলায় হবে। তারা আর ঘাড় পাতেন না। ছোকরারা দলের কথায় আমলই দেয় না। তারা বললেন, যেমন কংগ্রেসে হয় তেমনি এখানেও হবে, সব কিছু ইংরেজিতে। অনেক তক্কাতক্কির পর দুটো দল হয়ে গেল। এক দল বলবে বাংলাতে, এক দল বলবে ইংরেজিতে। সবাই মিলে গেলুম প্যান্ডেলে। বসেছি সবাই। কনফারেন্স আরম্ভ হবে। রবি কাকার গান ছিল। গান তো আর ইংরেজিতে হতে পারে না, বাংলা গানই হলো, সোনার বাংলা। গানটা বোধ হয় সেই সময়ই গাওয়া হয়েছিল। রবি কাকাকে জিজ্ঞেস করে জেনে নিও। এখন প্রেসিডেন্ট উঠেছে স্পিচ দিতে। ইংরেজিতে যেই না মুখ খোলা, আমরা ছোকরারা যারা ছিলুম বাংলা ভাষার দলে সবাই একসঙ্গে চেঁচিয়ে উঠলুম, বাংলা বাংলা। মুখ আর খুলতেই দিই না কাউকে। ইংরেজিতে কথা আরম্ভ করলেই আমরা চেঁচাতে থাকি, বাংলা বাংলা। মহা মুশকিল, কেউ আর কিছু বলতে পারেন না। তবুও ওই চেঁচামেচির মধ্যে দুই একজন দুই একটা কথা বলতে চেষ্টা করছিলেন। লালমোহন ঘোষ ছিলেন ঘোরতর ইংরেজি দুরস্ত। তার মতো ইংরেজিতে কেউ বলতে পারত না। তিনি ছিলেন পার্লামেন্টারি বক্তা। তিনি শেষটায় উঠে বাংলায় করলেন বক্তৃতা। কি সুন্দর তিনি বলেছিলেন! যেমন পারতেন তিনি ইংরেজিতে বলতে, তেমনি চমৎকার তিনি বাংলাতেও বক্তৃতা করলেন। আমাদের উল্লাস দেখে কে? আমাদের তো জয় জয়কার। কনফারেন্সে বাংলা ভাষা চলিত হলো। সেই প্রথম আমরা পাবলিকলি বাংলা ভাষার জন্য লড়লুম। যাক, আমাদের তো জিত হলো। এবারে প্যান্ডেলের বাইরে এসে একটু চা খাওয়া যাক। বাড়িতে গিয়েই চা খাওয়ার কথা, তবে ওখানে চায়ের ব্যবস্থা কিছু ছিল। নাটোর বললেন, কিন্তু গরম গরম সন্দেশ আজ চায়ের সঙ্গে খাবার কথা আছে যে অবনদা। আমি বললুম, সে তো হবেই, এটা হলো উপরি পাওনা। এখানে একটু চা খেয়ে নিই তো আগে। এখনকার মতো তখন আমাদের খাও খাও বলতে হতো না, হাতের কাছে খাবার এলেই তলিয়ে দিতেম। তাহলে এ পর্যন্তই। বোঝা গেল কনফারেন্সে তারা গিয়েছিলেন নাটোরে, এবং নাটোরের মহারাজা তাদেরকে অনেক খাতির যত্ন করেছিলেন। তারা কনফারেন্স কিভাবে করেছিলেন, কে কে কীভাবে বক্তৃতা দিলেন, সেই সব নিয়ে নাটোরের কথা। ঠিক আছে, তাহলে এটি হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, চোগা চাপকান কথাটির অর্থ কি? চোগা চাপকান হলো লম্বা ঢিলে জামা বিশেষ, ঠিক আছে। তখনও ধুতি পাঞ্জাবি পরে বাইরে যাওয়ার চল ছিল না, তাই তারা লম্বা ঢিলে জামা পরে বাইরে যেতেন, ঠিক আছে। তাহলে এর পরের দিন আমরা হাতে কলমে করব পরের ভিডিওতে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।